আর অমর্ত্য সেন আমার কাছে এমন কোনো প্রিয় লেখক নন। আমাদের প্রিয় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রিয় ব্যক্তি সুভাষচন্দ্র বোস। অমর্ত্য সেন সেই জায়গায় কিচ্ছু নয়। অমর্ত্য সেন একজন একচক্ষু ব্যক্তি, মানে নিজের বাইরে কিচ্ছু দেখেন না। তিনি একজন কট্টর হিন্দু বিরোধী ব্যক্তি, আমি বলতে বাধ্য হচ্ছি। নোবেল পেয়েছেন, আমি আবার বলি অর্থনীতিতে নোবেল বলে কিছু হয় না, উনি নোবেল পাননি। নোবেল এর স্মরণে সুইডেনের একটি ব্যাংক একটা স্মৃতি পুরস্কার চালু করেছে, উনি ওইটা পেয়েছেন। সুদীপাকে নিয়ে এখন গোমাংস নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই নিয়ে বিজেপি কর্মীরা নানাভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কে কী খাবে, কে কী পড়বে, অ্যাবসলিউটলি তার ব্যাপার। সুতরাং এটা নিয়ে খুব বেশি কিছু করা উচিত নয়। কিন্তু যেভাবে একটা সময় দুজন রাজনৈতিক নেতা প্রকাশ্যে গোমাংসকে প্রতিবাদ জানিয়েছিলেন, আমি সেটা মনে করি এটাও প্রতিবাদ জানানো কোনো ধরন নয়। এটা যেন কাউকে একটা আঘাত করার প্রচেষ্টা এবং ইচ্ছে করে কিছু মানুষের সেন্টিমেন্টকে ডিফাই করা। এখন এই সুদীপা, তার প্রোগ্রাম করে আমি দেখিও না, জানিও না উনি ঠিক কী করেছেন। শুনেছি কোথাও একটা গোমাংস রান্না হয়েছিল। এখন তার একটা ব্যাখ্যা যিনি রান্না করেছেন তিনি দিয়েছেন, সুদীপা দিয়েছেন। তাই এগুলো নিয়ে আমি মনে করি অপ্রয়োজনে আমাদের হস্তক্ষেপ না করাই ভালো। কে কী খাবে, কে কী পড়বে তার ব্যাপার, কিন্তু ডেফিনেটলি কারোর রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত করা ঠিক নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু, মুসলিম, শিখ, কারো রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত পাক আমি সেগুলো করি না। তাই একটু মানে একটা মুক্ত সমাজ, সেখানে একটু অপরের প্রতি সহানুভূতিশীল না হলে তো মুশকিল। সব ধর্মের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। যেরকম আমি নিজে আজ অবধি 3-4টে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি। আমার প্রচুর ছাত্রছাত্রী অন্য ধর্মের, বিশেষত মুসলিম ছাত্রছাত্রী। হাওড়ার একটা কলেজে পড়াতাম যখন, ঈদের পরে তারা অনেকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যেত, আমি গেছি ওদের বাড়িতে। এবং আমার এখনও বহু মুসলিম ছাত্রছাত্রী, খ্রিস্টান ছাত্রছাত্রী যোগাযোগ রাখে, তারা অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আমার তো কখনো মনে হয়নি যে তারা অন্য মানুষ, সবই তো একই ব্যাপার। আরে বাবা, সবার উপরে মানুষ সত্য। তাই এগুলো থেকে আমাদের একটু দৃষ্টিটা ঘোরানো ভালো। এই ধরনের আলোচনায় আমি পার্টির কর্মীদের বলবো, দয়া করে সময় নষ্ট করবেন না। পশ্চিমবাংলায় তৃণমূল যা করছে, আলোচনার অনেক বিষয় আছে, এইগুলোকে অযথা আলোচনার মধ্যে আনবেন না। এইসব সেলিব্রিটিদের লাইফ সবসময় মানুষের নজরে থাকে, মানুষ ফলো করে, এরাই কি কোথাও বারংবার হচ্ছে পাবলিক সেন্টিমেন্টে আঘাত হানে? আপনি ব্যাপারটা কিভাবে দেখেন? এখন এই সেলিব্রিটি বলে যাদের বলা হয়, আমি খুব একটা কনসেপ্টটা মানি না। কারণ আমি মনে করি একটা সাধারণ মানুষ যে মানুষের উপকার করতে হয়তো নিঃশব্দে উপকার করে যায়। হয়তো বহু মানুষকে দেখা যায় যে কেউ অসুস্থ হয়েছে, তাকে হসপিটালে পৌঁছে দিয়েছে, কেউ মৃত্যু হয়েছে, তার মানে শ্মশানে পৌঁছে দেওয়া লোক নেই, তারা করেছে। এগুলো কিন্তু তারা তোমাদের প্রচারেও আসে না, টিভির প্রচারেও আসে না। খুব স্বাভাবিক, তোমরা তো আর সব খবর পাবে না, টেলিভিশনও পায় না। তারাও সেলিব্রিটি হওয়ার যোগ্য। তাই যারা সেলিব্রিটি তারা বিরাট কিছু আমি এটা মনে করি না, কোনো কালে মনে করতাম না, এখনও মনে করি না। তবে হ্যাঁ, ওই সেলিব্রিটি সুলভ কিছু আচার আচরণ অনেকের থাকে। সেক্ষেত্রে মানে আমি দেখেছি, এটা জেনারেল, এই ইনসিডেন্টের প্রেক্ষাপটে বলছি না, কিন্তু ইন জেনারেল ওই মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কত কিছু ওরা করে বসেন আর কি। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক সময় এমন কিছু কাজ করেন, তার আলোচনায় চলে আসেন। অনেক সময় গসিপ ম্যাগাজিনে তাদের নিয়ে গসিপ ছাপা হয় না, তারা ম্যাগাজিনকে নাকি বলে দেন। দু একজন সাংবাদিকের মুখে শুনেছি যে আমাকে নিয়ে 2 একটা গসিপ টসিপ করো, নইলে আমার যে বাজার দর কমে যাচ্ছে। ফলে এগুলো অনেক ওই ফিল্ম স্টারগুলো করে থাকে। এগুলো নিয়ে অত গুরুত্ব আমি দিও না। আমার একবার মনে আছে, একবার আমার দক্ষিণ কলকাতায় যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি কাজ করি, সেখান থেকে গড়িয়াহাটের দিকে ওই দেখলাম প্রচণ্ড ভিড়, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দেখলাম ওখানে একটা সিনেমা হল আছে, প্রিয়া সিনেমা, বোধহয় প্রিয়া সিনেমা। সেখানে প্রচণ্ড ভিড়। আমার কী হলো, কী না, দাঁড়িয়ে যান কেন না, একটু পরে শাহরুখ খান কি আসবে, তার জন্য আমাকে দাঁড়াতে হবে কেন? বলে বাবা, শাহরুখ খানকে দেখবো না, এইরকম মানসিকতা থাকে। তো শাহরুখ কেন, ওরকম কোনো রূপকেই দেখার কোনো ইচ্ছা আমার কোনো কালে হয়নি। এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। তাই সেলিব্রিটিদের আমরা বাঁচিয়ে রাখি, আবার আমাদের থেকে সেলিব্রিটির কাছে যাব, তার সঙ্গে কথা বলবো। আবার সেলিব্রিটিরা নিজেদের বাঁচিয়ে রাখি, এমন কিছু করে, তাদের সেলিব্রিটি সুলভ আচরণ তৈরি করে। এই ঘোর থেকে বেরোলে সবচেয়ে ভালো হয়। সুদীপ ভাই একটি শোতে বলেছেন, যখন তার বাড়িতে অতিথিরা আসতো তারা নাকি ফ্রিজ খালি করতেন, অর্থাৎ অতিথিদের মানে বেঁচে থাকা খাওয়ার বা বাসি খাওয়ার খাওয়াতেন।
এটা কোথাও গিয়ে একটা মানে বাঙালিদের মানে বাঙালিরা ইউজুয়ালি অতিথিদের খুব সম্মান করে, এটা কোথাও গিয়ে বাঙালিদের অসম্মান বলে মনে হয় না? আমি আবার বলছি, দেখে আমি ওনার কোনো ইন্টারভিউ দেখিনি, কারণ শুধু মাঝে মাঝে টেলিভিশন খুলতে গিয়ে বাড়িতে দেখে ওই রান্না টান্না করে এইটুকু দেখেছি। আর আমি তার সঙ্গে আলাপও আমার হয়নি, চিনিও না কোনো প্রোগ্রাম। আমি 2 মিনিট দেখেছি বলে মনে করতে পারবো না। সুতরাং উনি কী বলেছেন আমি জানি না। তুমি যখন বললে তোমার কথার ভিত্তিতেই একটা কথা বলি। আমরা মনে করি অতিথি দেবো ভব, যে বাড়িতে অতিথি আসে তাকে দেবতার মতো সম্মান করো। আমাদের ভারতবর্ষের যে কী বলবো মানে ট্যুরিজম ডিপার্টমেন্ট, তার একটা ট্যাগলাইনই হচ্ছে অতিথি দেবো ভব। আমরা অনেক সময় করেছি এবং আমি প্রাচীন বিভিন্ন গল্পে বা গল্পেও পড়েছি, আধুনিক গল্পেও পড়েছি যে বাড়িতে অতিথি এলে নিজে না খাইয়ে অতিথিকে খাওয়াতে হয়। তো সেখানে অতিথি এলে ফ্রিজ খালি করে দেবো কেউ যদি বলে থাকে, তার মানে ওই বাসি খাবারগুলো খাওয়ালাম, এটা নাও হতে পারে। ফ্রিজে ভালো খাবারও তো রাখে লোকে, সুতরাং সেটাও উনি মিন করতে পারেন যে হয়তো খাবার ঠান্ডা ঘরে রাখা ছিল, পুরনো খাবার বা হয়তো সেদিনের খাবার, সেগুলোকে গরম করে দেওয়াই যায়, না দেওয়ার কিছু নেই। কিন্তু এর মানে যদি এই হয় যে আমার ওই এক্সট্রা খাবারগুলো অতিথিদের দিয়ে দিলাম, এটার মধ্যে কোথাও একটা কি বলবো একটু রুচির অভাব আমার মনে হচ্ছে। যদি এটা হয়ে থাকে, অতিথিদের এইটা কখনো করা উচিত নয়। অতিথিকে দেবতার মতোই সম্মান করা উচিত। আচ্ছা, দেবতার মতো সম্মান না করি, নিজের মতোই দেখা উচিত। আমার ছেলে মেয়েদের, আমার বাবা মা যদি গ্রাম থেকে আসে, আমি কি ওই পুরনো খাবার দিয়ে দিতে পারবো? টাটকা থাকলে নিশ্চয়ই দেবো। তাদের জিজ্ঞেস করে নেবো যে এরকম খাবার আছে, রাখা হয়েছে, একটু গরম করে খাবে কি না নতুন বানিয়ে দেওয়া হবে। তো তাই কেমন একটা রুচির ব্যাপারটা আমার মনে হচ্ছে, এটা ঠিক নয়। অমর্ত্য সেন ইদানিং আমরা দেখতে পেয়েছি, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে মানে ভারত সেকুলার একটা দেশ, এখানে এটা সুভাষচন্দ্রের দেশ, এটা মহাত্মা গান্ধীর দেশ, এখানে হিন্দু ধর্ম প্রচার করা ঠিক সমাচীন নয়, বা এটা তিনি বলছেন। হঠাৎ করে তিনি কোনো দুর্নীতির বিষয় বলেন না, হঠাৎ করে এই বিষয় নিয়ে তিনি বলছেন, ব্যাপারটা কিভাবে দেখছেন? না, প্রথম কথা, ভারত একটি সেকুলার দেশ, সে তো কে বারণ করেছে? সকলেই তো জানে। ভারতের সংবিধানে এই যখন 1976 সালে জরুরি অবস্থার সুযোগে সেকুলার শব্দটা বসিয়ে দেওয়া হলো, তার আগে থেকে ভারতবর্ষ সেকুলার দেশ ছিল। ভারতের সংবিধানের 25 নম্বর ধারাটা পড়লে বোঝাই যাবে যে ঘোষণা হয়নি, কিন্তু ভারতবর্ষকে সেকুলারই করা হয়েছিল। কারণ এখানে কোনো ধর্ম সরকারি ধর্ম হবে না, সরকার কোনো ধর্মকে প্রিচ করবে না, সরকার কোনো ধর্মকে এক্সট্রা প্রোটেকশন দেবে না। এ তো পরিষ্কার 25 নম্বর ধারাই বলা ছিল। তাই ভারতবর্ষ তার আগে থেকেই সেকুলার ছিল। ঘটা করে ওই সেকুলার শব্দটা ঢোকানো দরকার ছিল না। সেকুলার শব্দটা ঢোকানো হয়েছিল 76 সালে জরুরি অবস্থার আমলে। আসলে এটা জরুরি অবস্থা 50তম বর্ষ চলছে। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা করে একটা পাপ করেছিলেন, রাজনৈতিক পাপ, এবং তার মাধ্যমে তিনি একটা ব্যক্তি শাসন চাপানোর চেষ্টা করেছিলেন। এবং কমিউনিস্টদের বা সংখ্যালঘুদের, কারণ তখন সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙা হয়েছিল, দিল্লির তুর্কমান গেটে সংখ্যালঘুদের একেবারে বেগে উড়িয়ে দেওয়া হয়েছিল, হয়তো তাদের মন পেতে সেকুলার শব্দটা ঢুকিয়েছিলেন। তার আগে থেকে ভারত সেকুলার ছিল। তাই এটা অস্বীকার করার উপায় নেই। ওটা অমর্ত্য সেন নতুন কিচ্ছু বলেননি। কিন্তু একটা বিষয়, অমর্ত্য সেন তো দেশের বাইরে থাকেন, উনি দেশের পরিস্থিতির খবরটা রাখেন না। ওনার বোঝা উচিত ছিল যে আগের সরকারগুলো, ইনক্লুডিং তাঁর প্রিয় এই একসময়কার বামপন্থী সরকার বা এখনকার এই পশ্চিমবঙ্গের শাসক দল বা দিল্লির কংগ্রেস, তারা কিভাবে এই সেকুলারিজম শব্দটাকে ভায়োলেট করে বিভিন্ন ধর্মকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল। আচ্ছা, রাজীব গান্ধী যখন মুসলিম উইমেন্স বিল এনেছিলেন, মুসলিম উইমেন্স বিল আনা হয়েছিল অ্যাবসলিউটলি কট্টরপন্থীদের মন রাখতে, যেখানে মুসলিম মহিলাদের সম্মান দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে মুসলিম মহিলাদের সম্মান আছে, তাদের এই কথায় কথায় ইনস্ট্যান্ট 3 তালাকটা তোমরা কেন তুলে দিচ্ছ না, তোমরা কেন মানে ইউনিফর্ম সিভিল কোড করছো না, সুপ্রিম কোর্ট বলেছিল। শাহবানু মামলাতেও বলেছিল। সেই মামলা থেকে যখন মানে শাহবানু জিতলেন, নজর ঘোরাতে মুসলিম উইমেন্স বিল কে এনেছিল? কংগ্রেস এনেছিল। বামপন্থীরা প্রতিবাদ করেছিল, কিচ্ছু করেনি, ওই না একটু মিনমিন করে প্রতিবাদ করেছিল। সেই সময় বামপন্থীরা প্রত্যেক বছর পশ্চিমবাংলায় শাসক দল হয়েও বন্ধ ডেকেছিল, এর প্রতিবাদে বন্ধ ডেকেছিল, ডাকেনি। একজন প্রতিবাদ করেছিলেন, তিনি কিন্তু মুসলিম, তার নাম আরিফ মোহাম্মদ খাঁ। তিনি রাজীব গান্ধীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং বলেছিলেন যে ভারতের সেকুলারিজমকে আজকেই আপনি কবর দিলেন, আপনি এর বহুত সমস্যায় পড়তে হবে ভারতবর্ষকে, আপনি জেনে রাখবেন। আরিফ মোহাম্মদ খাঁ কংগ্রেস ছেড়ে বেরিয়ে চলে আসেন। ফলে এই
ঘটনা কিন্তু কংগ্রেস ঘটিয়েছিল। বামেরাও রহ বাম মানে ফান্ডামেন্টালিস্টদের, বিশেষত সংখ্যালঘুদের মধ্যে যারা ফান্ডামেন্টালিস্ট, তাদের দিয়েছে, তোল্লাই দিয়েছে। তো মুসলিম উইমেন্স বিলের বিরুদ্ধে এই অমর্ত্য সেন কী বলেছেন? আরে অমর্ত্য সেন নোবেল পেয়েছেন। আমি আবার বলি, অর্থনীতিতে নোবেল বলে কিছু হয় না, উনি নোবেল পাননি। নোবেল এর স্মরণে সুইডেনের একটি ব্যাংক একটা স্মৃতি পুরস্কার চালু করেছে, উনি ওইটা পেয়েছেন। অর্থনীতিতে নোবেল বলে কিচ্ছু হয় না। ওইটা পেয়ে আসলে আমাদের এটা ঠিকই যে আমাদের নোবেল লরিয়েটের সংখ্যা কম থাকে, তাই এক একজন পেলেই আমরা মাথায় করে নাচি। আর অমর্ত্য সেনকে বামপন্থীর এক সময় মাথায় করে নাচতো, তৃণমূল গালি দিত। নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলনের সময় উনি বামফ্রন্টকে সমর্থন করেছিলেন, এখন আবার তৃণমূল মাথায় নিয়ে নাচছে। এই বামফ্রন্টটা তো নাচছেই, আর কংগ্রেস নতুন করে পেয়ে গেছে ওনাকে নিয়ে মাথায় নাচার। আমরা পরিষ্কার বলছি যে উনি বিভিন্ন সময় তার মতামত বদলে ফেলেন, কিন্তু ভদ্রলোক ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতি সম্পর্কে তার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। বাইরে থেকে এই ঘটনাগুলো তার মধ্যে ডেভেলপ করেছে। উনি নিজে মুসলিম উইমেন্স বিলের বিরোধিতা করেননি। বামফ্রন্ট যখন গাজোয়ারি করে দখল করছিল, জমি দখল করছিল, তার প্রতিবাদ করেননি, তাকে সমর্থন করেছিলেন। ওনাকে মনে রাখতে হবে এদেশে 80% এখনও হিন্দু। তার মানে এই নয় যে হিন্দুরা অপরের ওপর একেবারে স্টিম রোলার চালাবে, এটা হয় না, এটাও কখনো হয় না। কিন্তু হিন্দুদের সেন্টিমেন্টও ওনাকে মনে রাখতে হবে। ঠিক যেরকম আমি নিজে মনে করি যে ভারতবর্ষ একটি সেকুলার দেশ, এবং ভারতবর্ষে কোনো ধর্ম জোর করে তার যে ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টকে চাপাতে পারে না। তাই আপনি সংখ্যাগুরুকে গালি দেবেন আর সংখ্যালঘুদের চুপচাপ থাকবেন, এগুলো এক ধরনের সুযোগ সন্ধানী মনোবৃত্তি। আর অমর্ত্য সেন আমার কাছে এমন কোনো প্রিয় নেতা, প্রিয় লেখক নন। আমাদের প্রিয় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রিয় ব্যক্তি সুভাষচন্দ্র বোস। অমর্ত্য সেন সেই জায়গায় কিচ্ছু নন। তিনি একজন একটা পুরস্কার পেয়েছেন, নোবেল স্মৃতি পুরস্কার। ঠিক আছে, কিছু লেখালেখি আমি পড়েওছি, একজন দার্শনিক নাকি সবাই দাবি করে, কিন্তু সেই দার্শনিক মানে উনি কান্ট, রুসো, হেগেল হয়ে যাননি, উনি অমর্ত্য সেন। এইটা মনে রাখা উচিত। উনি বলেছেন, ওনাকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তিনি বলছেন যে এই সরকারের আমলে নাকি ধনী দরিদ্রদের তফাৎটা কিন্তু মেটেনি, উল্টে আরো বেড়েছে। উনি কোনো খবর রাখেন না, আজকাল বয়স হয়েছে বলে। ওনাকে বলে দিই, 25 কোটি মানুষ দারিদ্র সীমার বাইরে বেরিয়েছে, উনি খবর রেখেছেন? দারিদ্র নিয়ে উনি অনেক কাজ করেছেন। দারিদ্র, তার কারণ, ফেমিন বা মানে কি বলবো, আমাদের ফেমিনের বাংলা হচ্ছে দুর্ভিক্ষ, এগুলো নিয়ে অনেক কাজ করেছেন তিনি। তো ওনার মনে পড়ছে না যে দারিদ্র কেন হয়, এবং সেই দারিদ্র্যের থেকে 25 কোটি মানুষকে বার করা ওনার চোখে পড়েনি। তো ওনার যদি ছানি পড়ে থাকে তাহলে ওনাকে একটু হেল্প করে দিক কেউ। গত কয়েক বছরে 3 কোটি মানুষের মাথায় ছাদ দেওয়া হয়েছে, ওনার চোখে পড়েনি। কৃষকদের, যারা অপেক্ষাকৃত সচ্ছল নয়, সেই কৃষকদের বছরে 6,000 টাকা দেওয়া হয়, কেন্দ্রীয় সরকার দেয়, চোখে পড়েনি ওনার। সুতরাং কেউ যদি একদেশদর্শী হয়, একচক্ষু হরিণ হয়, তাকে সেই সমালোচনা সহ্য করতে হবে। অমর্ত্য সেন একজন একচক্ষু ব্যক্তি, উনি মানে নিজের বাইরে কিচ্ছু দেখেন না। তিনি একজন কট্টর হিন্দু বিরোধী ব্যক্তি, আমি বলতে বাধ্য হচ্ছি। ওনার সব কিছু হিন্দু বিরোধিতা রয়েছে। উনি মুসলিমদের পক্ষে থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমিও তো মুসলিমদের বিরোধিতা করি না কখনো, হিন্দু মুসলিম সবাই সমান থাকবে, কিন্তু সবসময় উনি হিন্দু বিরোধিতা করেন। ফলে ওনার এই কথার গুরুত্ব আমি দেব না, ওনার গুরুত্ব নেই। ভারতীয় রাজনীতিতে কেউ ওনাকে পাত্তা দেয় না। আর তিনি বলছেন যে এই দেশও কিন্তু হিন্দু রাজ্য চায় না, মানুষ তা ভোট ব্যাংকে প্রমাণ করে দিয়েছে। এই দেশ কি চায় না চায় উনি আমেরিকায় বসে, ইংল্যান্ডে বসে বুঝতে পারবেন না। ওনাকে এই দেশে আসতে হবে, এই দেশে এসে বুঝুন কি ব্যাপার। এই দেশের মানুষ চায় শান্তি, চায় এই দেশের মানুষ উন্নয়ন চায়, এই দেশের মানুষ তার ধর্ম বিশ্বাস নিয়ে বাঁচতে চায়। এই দেশের মানুষ আধুনিকতার জন্য চায় না কোনো ধর্মে কট্টরবাদ বাড়ুক। এই দেশের মানুষ এইগুলো চায়। ন্যাচারালি তারা সেইভাবেই তাদের ভোট দিয়েছে। তারা 2014-তে বিজেপিকে জিতিয়েছে, 2019-এ বিজেপিকে জিতিয়েছে। তাহলে ওনার যুক্তি যদি ধরি, তাহলে তখন তারা এগুলো চাইছিল, এখন চাইছে না। এই মানে গাঁজাখুরি গল্পগুলো কোথায় বলেন? ওই সিপিএমের সবাই বলবেন যান, তৃণমূলের সবাই বলবেন যান, আমাদের কাছে নয়। এবারে কিছু ঘটনা নিশ্চয়ই ঘটেছে, আমরা আলোচনা করছি কেন আমরা কম ভোট পেলাম, কেন আমরা কম সিট পেলাম। আরে তারপরেও তো 240টা আসন পেয়েছি, পরপর 3 বার আমরা সরকার গঠন করেছি। উনি আগে রাজনীতিটা বুঝুন ভালো করে। উনি ওনার মতো রাজনীতি বুঝুন, আমাদের বুঝতে হবে কেন? উনি ওনার মতো রাজনীতিটা বুঝুন, উনি খবর নিন যে কি হয়েছে। আরে কেউ যদি অতিরিক্ত মানে পেয়ে যায় না, কি বলবো, প্রশংসা পেয়ে যায়, সে সাপের 5 পা দেখে। ওনার সেই হাল হয়েছে। আই এম সরি টু সে, উনি বেশি প্রশংসা পেয়ে বোধহয় ভেবে নিয়েছেন উনি বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক। উনি মোটেই তা নন। দর্শন চিন্তা কী করেছেন জানি না। উনি অর্থনীতি নিয়ে পড়াশুনো করেছেন, নিজেকে দার্শনিক সাজার চেষ্টা করছেন, সাজবেন। আমার কাছে কোনো গুরুত্ব নেই ওনার। ধন্যবাদ।
ধন্যবাদ।